আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা PVCS ব্যবহার করে একটি সম্পূর্ণ অফ-গ্রিড সোলার সিস্টেম শুরু থেকে শেষ পর্যন্ত ডিজাইন করে দেখাবো। এখানে আমরা লোকেশন সিলেক্ট করা, লোড প্রোফাইল সেট করা, পিভি আর ব্যাটারি ব্যাংকের সাইজিং, কনফিগারেশন এবং শেষে সিমুলেশন রিপোর্ট কীভাবে বিশ্লেষণ করতে হয় সবকিছু একে একে পরিষ্কারভাবে দেখব। এই ভিডিওটা দেখলে PVCS-তে অফ-গ্রিড সিস্টেম ডিজাইন করার পুরো প্রক্রিয়াটা সহজে বুঝে যাবেন। আমি আনোয়ার হোসেন। আমি আমার ইঞ্জিন বেস পাওয়ার প্ল্যান্টে 10 বছরের বেশি অভিজ্ঞতা। সোলার প্ল্যান্টে আমার এখনো কাজ করা হয়নি, বাট সোলার সিস্টেম ডিজাইন নিয়ে আমার অনেক আগ্রহ। সেজন্য নিয়মিত আমি অনেক কোর্স করি ডিজাইনিং শেখার জন্য এবং এখনো শিখে যাচ্ছি। তো সেই অভিজ্ঞতার আলোকেই এই ভিডিওটা করা। যারা জুনিয়র এবং যারা সোলার প্ল্যান্টে ডিজাইন নিয়ে আমার মতো আগ্রহী তাদের জন্য এই ভিডিওটা আশা করি ভালো হবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনি চাইলে নিজের একটা ছোট অফগ্রিড প্রজেক্টও ডিজাইন করে ফেলতে পারবেন। শুরুতে বলে রাখি, এই PVCS সফটওয়্যার পাওয়া যাবে হচ্ছে pvcs.com-এ। এখানে সবচেয়ে লেটেস্ট ভার্সনটাই পাওয়া যাবে। PVCS 8 পাওয়া যাচ্ছে এখন। 30 days ট্রায়াল পিরিয়ড। আপনারা এটা নিয়ে প্র্যাকটিস করতে পারবেন এবং কাজ যদি কন্টিনিউ করতে চান সেক্ষেত্রে পরে লাইসেন্স পারচেজ করে অ্যাক্টিভেট করে নিতে হবে। PVCS 8 আমরা একটা অফগ্রিড সিস্টেম ডিজাইন করব। অফগ্রিড সিস্টেম হচ্ছে এখানে স্ট্যান্ড অ্যালোন প্রজেক্ট। স্ট্যান্ড অ্যালোন প্রজেক্ট হচ্ছে অফগ্রিড সিস্টেম। সো আমরা স্ট্যান্ড অ্যালোন সিলেক্ট করলাম। প্রজেক্ট নেম দিতে হবে। প্রজেক্ট নেম দিলাম হোম অফগ্রিড সোলার সিস্টেম। হোম অফগ্রিড সোলার সিস্টেম। এখানে আমাদেরকে সাইট সিলেকশন করতে হবে, অর্থাৎ কোন সাইডে আমরা এই সোলার প্ল্যান্টটা ডিজাইন করব সেই সাইট লোকেশনটা এখানে দিতে হবে। নিউ সাইট। আমরা একটু গুগল ম্যাপে যাব। সাপোজ আমরা এই লোকেশনের উপরেই এই যে হাউসটা দেখা যাচ্ছে এখানে, এই হাউসটার উপরেই আমরা সোলার প্ল্যান্ট ডিজাইন করব। সো এখানে ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউডটা আমাদেরকে বের করতে হবে। হোয়াট ইজ হিয়ার? এই যে ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড। ল্যাটিটিউড হচ্ছে অক্ষাংশ আর লঙ্গিটিউড হচ্ছে দ্রাঘিমাংশ। এই দুইটা হলো পৃথিবীর যে কোনো জায়গার অবস্থান নির্ধারণ করার কোঅর্ডিনেট সিস্টেম। এই সংখ্যা দ্বারা ওই লোকেশনের স্পেসিফিক লোকেশন ডিফাইন করা হয়। এটা কপি করলাম, কপি করে PVCS-তে দিলাম, পেস্ট। এখন লোকেশনটা এখন এখানে চলে আসবে। চলে আসছে, এই যে এটা। আমরা একটু জুম ইন করি। এই লোকেশনটা এখানে ওই সাইড লোকেশনের ডিটেলস চলে আসছে। লোকেশন হচ্ছে লাকেরা, বাংলাদেশ। ল্যাটিটিউড, লঙ্গিটিউড, অল্টিটিউড, টাইম জোন সব চলে আসছে। এটা আমরা অ্যাকসেপ্ট করব। অ্যাকসেপ্ট সিলেক্টেড পয়েন্ট। হ্যাঁ, সব ডাটা চলে আসছে এখানে। এই ডাটাগুলো চলে আসছে। এখন আমাদেরকে মেথিও ডাটা
সিলেক্ট করতে হবে ওয়েদার ডাটা। পিভিসিসে মেথিও ডাটা দেওয়া হচ্ছে পুরো সোলার সিস্টেম ডিজাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলোর একটি। মেথিও ডাটা হলো কোনো নির্দিষ্ট স্থানে সূর্যালোক, গ্লোবাল রেডিয়েশন, তাপমাত্রা, বায়ুর গতি, আর্দ্রতা ইত্যাদি সংক্রান্ত আবহাওয়া তথ্য। পিভিসিস সোলার সিস্টেমের অ্যানুয়াল এনার্জি আউটপুট, পারফরমেন্স রেশিও, লস ডায়াগ্রাম ইত্যাদি হিসাব করে এই ডেটার উপর ভিত্তি করে। যদি সঠিক স্থানীয় মেথিও ডাটা না দেন তাহলে পিভি জেনারেশন হিসাব ভুল হবে। ধরেন চট্টগ্রামের রেডিয়েশন ঢাকার রেডিয়েশন থেকে আলাদা, যদি ভুল ডাটা দেওয়া হয় তাহলে সিমুলেশন ভুল দেখাবে। পিভি সিস্টেমের মধ্যে বিল্ড ইন মেথিও ডাটা থাকে, যেগুলা সোলার সিস্টেম ডিজাইনের জন্য আবহাওয়া ডেটার উৎস বা ডেটাবেস। সাধারণত এখানে যে কোনো একটা ডাটা নেওয়া যায়, অনেকগুলো একটু জটিল। সবচেয়ে কমন যে ওয়েদার ডাটাটা এখানে নেওয়া হয় সেটা হচ্ছে মেট্রোনম 8.0। আমরা এটাই নিব ইম্পোর্ট। আবহাওয়ার ডাটা ইম্পোর্ট হচ্ছে এখন। হয়ে গেছে। এই দেখেন আমরা যে লোকেশনটা সিলেক্ট করছি তার হচ্ছে প্রত্যেক বছরের প্রত্যেক মাসে ওর যে প্যারামিটার, গ্লোবাল হরিজন্টাল রেডিয়েশন, হরিজন্টাল ডিফিউজ রেডিয়েশন, টেম্পারেচার, উইন্ড ভেলোসিটি, লিঙ্ক টার্বিডিটি, রিলেটিভ হিউমিডিটি, প্রত্যেকটা ডাটা এখানে চলে আসছে। এই ডাটা পিভিসি ইউজ করবে সিস্টেম ডিজাইন করার জন্য। ওকে, আমরা সেভ দিলাম। ওকে, হ্যাঁ এটা আমরা মেথড ডাটা সেভ করলাম, এখানে চলে আসছে লাকেরা মেট্রোনম 8.2। এটা এই ডাটা রেসপেক্টে আমরা এই জোনের ডাটাগুলো, ওয়েদার ডাটাগুলো নিচ্ছি, ইম্পোর্ট করছি। এখন এখানে বলা হচ্ছে সিলেক্টেড ওয়েদার ডাটা ফাইল লাকেরা, প্লিজ সেভ দ্য প্রজেক্ট। এই ঘরে আমাদের পরবর্তী নির্দেশনা সবসময় দিবে, আমরা এটা ফলো করে হচ্ছে প্রজেক্ট ডিজাইনিং এর দিকে আগাবো। সো এখানে বলা হচ্ছে প্লিজ সেভ দ্য প্রজেক্ট, আমরা সেভ করব। সেভ। ওকে, সেভ হয়ে গেছে। এখন হচ্ছে প্লিজ চুজ দ্য প্লেন ওরিয়েন্টেশন। হ্যাঁ, এখানে দেখেন আমাদের অনেকগুলো অপশন আছে যেগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে। ওরিয়েন্টেশন, ইউজার নিডস, সিস্টেম, হরাইজন, নিয়ার শেডিং, এগুলো আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ জানবো। হ্যাঁ, শুরুতে হচ্ছে ওরিয়েন্টেশন। পিভিসিতে ওরিয়েন্টেশন সেট আপ করা মানে হলো আপনার সোলার প্যানেল কোন দিকে মুখ করে আর কত কোণে হেলানো থাকবে সেটা নির্ধারণ করা। কোন দিকে মুখ করবে সেটাকে বলা হচ্ছে এজিমুথ, আর কত অ্যাঙ্গেলে আপনি সেটাকে বসাবেন হরিজন্টালের সাথে সেটা হচ্ছে টিল্ট অ্যাঙ্গেল। এই দুইটা জিনিসের সিস্টেমে পারফরমেন্সে অনেক প্রভাব ফেলে। ওরিয়েন্টেশন, হ্যাঁ এটা হচ্ছে টিল্ট অ্যাঙ্গেল, এটা হচ্ছে এজিমুথ। যেটা বললাম টিল্ট অ্যাঙ্গেল হচ্ছে প্যানেল কত ডিগ্রি হেলানো থাকবে, হরিজন্টালের সাথে সে কোনটাই। আর এজিমুথ হলো প্যানেল কোন দিকে মুখ করে থাকবে সেটাই। যেমন 0 ডিগ্রি, এটা 0 ডিগ্রি মানে হচ্ছে এটা দক্ষিণমুখী, সাউথ ফেসিং। আর 90 ডিগ্রি হচ্ছে ওয়েস্ট, 90 ডিগ্রি ওয়েস্ট। আর -90 ডিগ্রি ইস্ট, পূর্বমুখী। বাংলাদেশের কন্ডিশনে আপনি সর্বোচ্চ রোদ পেতে গেলে সাউথ ফেসিং করতে হবে, সবচেয়ে ভালো সাউথ ফেসিং রাখা সবচেয়ে ভালো। এই জন্য এটাকে এজিমুথ অলওয়েজ 0 রাখতে হয়। আর এখানে যেহেতু আমরা অফগ্রেড সিস্টেম ডিজাইন করতেছি, এখানে অপটিমাইজেশন করব আমরা উইন্টারের রেসপেক্টে। কারণ
অফ গ্রিড সিস্টেমে আমাদের বাড়ি থেকে কোনো এনার্জি পাওয়ার কোনো পসিবিলিটি নাই, যেহেতু পুরোপুরি সোলার প্যানেলের উপরে ডিপেন্ড করে। তো উইন্টারে যেহেতু সবচেয়ে কম রোদ পাওয়া যায়, ওটার রেসপেক্টে আমাদেরকে অফ গ্রিড সিস্টেমটা ডিজাইন করতে হবে। অ্যানুয়াল উইন্টার অপটিমাইজেশন দিয়ে টিল্ট অ্যাঙ্গেল বের করবো আমরা। উইন্টার অপটিমাইজেশন আমরা খেয়াল করব, টিল্ট অ্যাঙ্গেল একটু বাড়াই, আমরা লসটা হিসাব করব, লসটা জিরো, যাতে জিরো চলে আসে। কোন অ্যাঙ্গেলে রাখলে, কত অ্যাঙ্গেলে রাখলে আমরা এটা জিরো পাচ্ছি সেটা আমরা দেখব। 0.8, ওকে ফাইন, 40.1 ডিগ্রি। এই অ্যাঙ্গেলে যদি আমরা সোলার প্যানেলকে প্লেস করি, তাহলে আমাদের অপটিমাম লস প্রায় 0%। উইন্টার অপটিমাইজেশন দিয়ে টিল্ট অ্যাঙ্গেল বের করার কারণটা হলো, পিভিসিতে শীতকালে সূর্যের কোণ কম থাকায় প্যানেলে সর্বাধিক রোদ ধরার জন্য টিল্ট অ্যাডজাস্ট করা। অফ গ্রিড সিস্টেমের জন্য উইন্টার সিলেকশন ভালো। ইয়ারলি বা অ্যানুয়াল ইয়েল্ড মানে হচ্ছে পুরো বছর ধরে মোট রোদ সবচেয়ে বেশি হবে, সেই হিসাব ধরে প্রোডাক্ট ম্যাক্সিমাইজ করা। সারা বছরের এনার্জি প্রোডাকশন ম্যাক্সিমাইজ করতে এটা চুজ করা হয় সাধারণত। আর সামার মানে হচ্ছে শুধু গ্রীষ্মকালে রোদ বেশি ধরে এনার্জি বের করা। গ্রীষ্মের লোড বা সিজনাল ব্যবহার বেশি হলে এটা ধরে ক্যালকুলেশন করে। এখানে ট্রান্সপোজিশন ফ্যাক্টর এফটি 1.25, এর মান, ভালো মান নির্ভর করে পুরো সিস্টেমের ওরিয়েন্টেশন এবং সিজনের উপর। এফটি যদি 1 হয়, তাহলে প্যানেল ঠিক সমতল অবস্থায় মতো রোদ পায়। তা সমতল অবস্থায় যতটুকু রোদ পড়ে, প্যানেলও ঠিক ততটুকুই রোদ পড়ে। আর এফটির যদি ভ্যালু 1 এর চেয়ে বেশি হয়, তাহলে ধরে নিতে হবে প্যানেল আমাদের টিল্ট এজিমুথ ঠিক আছে, তার সমতলের তুলনায় রোদ বেশি পায়। দ্যাট মিনস হচ্ছে এফটি যদি 1 এর চেয়ে কম হয়, তাহলে প্যানেল ভুল দিক বা কোণে আছে, কম রোদ পায়, এনার্জিও কম। সো এফটির মান অলওয়েজ আমরা 1 এর উপরে রাখবো। এটা তো বললামই, লস উইথ রেসপেক্ট টু অপটিমাম। গ্লোবাল অন কালেক্টর প্লেট মানে প্যানেলের উপর বাস্তবে যে পরিমাণ রোদ পড়ে টিল্ট ও ডিরেকশন অনুযায়ী 926 কিলোওয়াট আওয়ার পার বর্গমিটারে। ধরা যাক কোনো জায়গায় হরিজন্টাল সারফেসে আপনার 5 কিলোওয়াট একদিনে 5 কিলোওয়াট পরে প্রতি বর্গমিটারে রোদ পড়ছে। যদি টিল্ট অ্যাঙ্গেল 30 ডিগ্রি দক্ষিণমুখী, তখন সেই টিল্ট প্যানেলে মোট রোদ পড়বে আপনার এটা হচ্ছে বর্গমিটারে কত কিলোওয়াট এনার্জি রোদ পড়বে, কত কিলোওয়াট রোদ পড়বে পাওয়ার। ওকে, এটা আমরা এখন সেভ করব এই ডাটাটা, কারণ তো সব বলা হয়েছে। ওকে ওকে, এখন বলা হচ্ছে আমাদেরকে ইউজার নিডস নট ডিফাইন্ড। উইথ দ্য অ্যাস্ট্রোনমার সিস্টেম ইউ হ্যাভ টু ডিফাইন ভ্যালিড ইউজার নিডস। ইউজার নিড অফ গ্রিড সিস্টেমে ইউজার নিড দিয়ে দেওয়া এটা মাস্ট, কারণ হচ্ছে কোন সময়ে কত লোড লাগবে, টোটাল পার ডে কত লোড যাবে, কোন ঘন্টায় বেশি লোড যাবে, এটা এখানে স্পেসিফিক করে দিতে হয়। আদারওয়াইজ সোলার সিস্টেম ডিজাইন করতে পারে না কোন সময় কতটুকু পাওয়ার প্রয়োজন হবে। সো আমরা ইউজার নিডস ডিফাইন করে দিব। ধরলাম ল্যাম্প 4টা ল্যাম্প থাকবে, 4টা ল্যাম্প কত ওয়াটের, 10 ওয়াটের ধরি, 10 ওয়াটস, 10 ওয়াট। টিভি ধরলাম একটা,
100 ওয়াট, টিভি সাধারণত 100 ওয়াটই হয়। ডোমেস্টিক অ্যাপ্লায়েন্স দড়ি দুইটা 70 ওয়াট করে দড়ি, 70। ফ্রিজ দড়ি একটা, ফ্রিজ কত কিলোওয়াট হবে? 3 কিলোওয়াট দড়ি, 3 কিলোওয়াট ফ্রিজ। তারপর হচ্ছে ডিশ অ্যান্ড ক্লথ ওয়াশার, এটাও একটা দড়ি, ডিশ ক্লথ 300 ওয়াট দড়ি, 300 ওয়াট। আদার ইউসেস একটা ধরলাম 80 ওয়াট, 80 ওয়াট। স্ট্যান্ড বাই কনজিউমার, এখানে আছে হচ্ছে, এটা ধরলাম না। স্ট্যান্ড বাই কনজিউমার একটা আছে। স্ট্যান্ড বাই কনজিউমার হলো এমন লোড বা ডিভাইস যা সবসময় চালু থাকে না, কিন্তু প্রয়োজন পড়লে তৎক্ষণাৎ চালু হয়, অর্থাৎ এই লোড কন্টিনিউয়াস না। এটা ধরে নিলাম 10 ওয়াট, 10 ওয়াট। এখানে আমরা তো কয়টা অ্যাপ্লায়েন্স ব্যবহার করব, কত ওয়াটের ব্যবহার করব সেটা নির্ধারণ করে দিছি, বাট ডেইলি কত ঘন্টা চলবে সেটা কিন্তু এখনো নির্ধারণ করে নাই। সেজন্য বলা হচ্ছে কি স্পেসিফাই আওয়ার্স। ফ্রিজ সাধারণত 24 ঘন্টায় চলে, ওই জন্যই এটা ডিফাইন করতে বলে নাই, এটা 24ই আছে এখানে অটোমেটিক। ডিশ 2 আছে, 2 ঘন্টা পার ডে। সো আমাদেরকে বাকিগুলো ডিফাইন করে দিতে হবে, আওয়ারগুলো কোন সময়ে, টোটাল কোন সময়ে আমরা এই লোড নিব এবং কত ঘন্টার জন্য নিব, সেটা হচ্ছে আওয়ারলি ডিস্ট্রিবিউশন। আওয়ারলি ডিস্ট্রিবিউশন মানে হলো সিস্টেমের লোড প্রোফাইল তৈরি করা। সো আমরা এখানে নির্ধারণ করে দিব, সাপোজ আমরা এলইডি কয় ঘন্টা চালাবো, 5 ঘন্টা। হ্যাঁ, ধরলাম 18টা থেকে এটা 21টা পর্যন্ত চলে, 18টা থেকে 21টা, এভাবে টেনে দিলেও হবে, 5 ঘন্টা। হ্যাঁ, টিভি, পিসি, মোবাইল এটা ধরলাম 10 ঘন্টা, 15টা থেকে 0, 15টা থেকে 0, 15টা থেকে এই টাইমটা ধরলাম আমরা। হ্যাঁ, 0, এটা 10 ঘন্টা ধরলাম। সরি, আমি 15 দিলাম, হয়নি। টিভি 15টা থেকে 0, দশ ঘন্টা। আর ডোমেস্টিক অ্যাপ্লায়েন্স ধরলাম 7 ঘন্টা, 12 থেকে। 7 ঘন্টা, 24 ঘন্টায় এটা 2 ঘন্টা, বাকিটাও ধরলাম 8 ঘন্টা, 10টা থেকে 3টা ধরি। ওকে, আমাদের আওয়ারের ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কোন আওয়ারে কত লোড আমাদের প্রয়োজন, এটা হচ্ছে আওয়ারলি ডিস্ট্রিবিউশন। আমরা সেভ করব।
আসলে কেন প্রতি ঘন্টায় লোড আমাদেরকে আলাদা করে দিতে হয়? কারণ হচ্ছে ব্যাটারি সাইজিং, যেমন ব্যাটারি ঠিক করা হয় লোড অনুযায়ী। যদি লোড কখনো বেশি হয় সেটা না জানলে ব্যাটারি ওভার সাইজ বা আন্ডার সাইজ হয়ে যাবে। পিবিআর সাইজিং এর ক্ষেত্রে প্রয়োজন হয়। পিবিআর আউটপুট অনেক সময় পরিবর্তিত হয় দিনের বিভিন্ন সময়। আওয়ারলি লোড জানলে পিবিআর এর ঠিক মতো এনার্জি সাপ্লাই করতে পারবে কিনা সেটাও জানা যায়। এরপর হচ্ছে ইনভার্টার সাইজিং। ইনভার্টারকে লোড পিক অনুযায়ী ডিজাইন করতে হয়। আওয়ারলি প্রোফাইল না দিলে পিক লোড ঠিক মতো ধরতে পারবে না। করা হয়, সেভ করলাম। চলে আসছে এখানে দেখেন, আমরা যেভাবে সিলেক্ট করছি এটা ওকে হয়ে গেছে, সব ও চলে আসছে। সেভ করলাম, ওকে। এরপর হচ্ছে প্লিজ ডিফাইন দ্য সিস্টেম ডিফাইন করা। সিস্টেম ডিফাইনে চলে যাবো আমরা। এখানে মূলত আপনার পিবিআরএ, তারপর হচ্ছে ইনভার্টার, চার্জ কন্ট্রোলার, ব্যাটারি লোড সব ডিফাইন করে দিতে হয়। এখানে একটা বিষয় হচ্ছে এন্টার অ্যাকসেপ্টেড পি লল 5%। হ্যাঁ, পিভিসিতে পি লল মানে হলো প্রবাবিলিটি অফ লস অফ লোড। এটা মূলত অফ গ্রিড বা হাইব্রিড সিস্টেমে ব্যবহার হয়। ব্যাটারি পিবি এবং লোডের মধ্যে ব্যালেন্স ঠিক আছে কিনা সেটা বোঝানোর জন্য এটা ইউজ হয়। সিস্টেমের সেই সময় শতকরা অংশ এটি যখন লোড চাহিদা পূরণ হয় না, অর্থাৎ ব্যাটারি পুরোপুরি ডিসচার্জ হয়ে গেছে প্লাস পিবি উৎপাদন পর্যাপ্ত না, ফলে নির্দিষ্ট সময়ের জন্য লোড চালানো যায়নি, ওই পার্সেন্টেজটাই হচ্ছে পি লল। ধরা যাক বছরে মোট 100 ঘন্টা, তার মধ্যে 5 ঘন্টা লোড যদি পূরণ করা না যায়, যেমন ব্যাটারি বা সানলাইট স্বল্পতার কারণে, তাহলে পি লল হবে 5%। মানে বছরে 5% সময় সিস্টেম লোড দিতে পারেনি। পি লল যত কম সিস্টেম তত রিলায়েবল। সাধারণত অফগ্রিড সিস্টেমে 0 থেকে 1%-এর মধ্যে রাখার চেষ্টা করা হয়। হাইব্রিড সিস্টেম যদি জেনসেট থাকে তাহলে 0% এটা করা সম্ভব, কারণ জেনসেট লোড তুলে নেয়। পিভিসি সিস্টেম পি লল 5% এটা ডিফল্ট দেখায়, এটা অটোমেটিক ডিফল্ট ভ্যালু পিভিসি নিজে থেকে বসিয়ে রাখে যখন প্রথমবার আমরা অফ গ্রিড বা স্ট্যান্ডার্ড সিস্টেম ডিফাইন করা হয়। এমনভাবে ব্যাটারি ও পিভি সাইজ করতে হবে আমাদেরকে যাতে পিলল 5%-এর চেয়ে কমে যায়। সিমুলেশন রান করার পরে পিভিসি আসল ভ্যালুটা দেখায়, পিলল হিসাব করে দেখাবে আমাদের সিস্টেমের জন্য কোনটা সত্যি। সো তখন ব্যাটারি পিবি বাড়ালে পিলল কমালে বাড়বে। দেন হচ্ছে রিকোয়েস্টেড অটোনমি 4 days। রিকোয়েস্টেড অটোনমি মানে হলো সূর্য না থাকলেও, মানে মেঘলা দিন বা রাতের সময় ব্যাটারি কত ঘন্টা বা কত দিন পর্যন্ত লোড চালিয়ে যেতে পারবে। ধরা যাক দৈনিক লোড 6.6 কিলোওয়াট। স্টেট ক্যাপাসিটি তাহলে আমরা যদি 2 দিনের অটোনমি নেই, তাহলে ব্যাটারি ক্যাপাসিটি হবে প্রায় তার দ্বিগুণ। মানে সূর্য একটানা 2 দিন না উঠলেও তখন লোড চলবে। আচ্ছা, এখন আমরা স্টোরেজে আসি। ব্যাটারি সাইজিং করব আমরা এখানে।
আমরা ব্যাটারি চার্জিং নির্ধারণ করার সময় সূত্র হচ্ছে আপনার প্রয়োজনীয় ব্যাটারি হচ্ছে মোট লোড ইনটু অটোনমি এবং ডিভাইডেড বাই হচ্ছে ব্যাটারি ভোল্টেজ, আপনার ডিওডি বা ডেপথ অফ চার্জ অ্যান্ড এফিসিয়েন্সি। ব্যাটারির অনুমোদিত ডেপথ অফ চার্জ হচ্ছে 0.5 লিড অ্যাসিডের জন্য এবং 0.8 হচ্ছে লি আয়নের জন্য, লিথিয়াম আয়ন। আমরা লিড অ্যাসিড সিলেক্ট করব। ব্যাটারি অনেক ব্র্যান্ডের ব্যাটারি আছে, আমরা দেখাই নিলাম। আমাদের সিস্টেম ব্যাটারি ভোল্টেজ হচ্ছে 24 ভোল্ট। 24 ভোল্ট, তার মানে আমাদেরকে 24 ভোল্ট ডিজাইন করতে হবে। আর এফিসিয়েন্সি হচ্ছে আপনার ইনভার্টার, ওয়ারিং এবং ব্যাটারি লস বাদ দিয়ে এফিসিয়েন্সি 0.9% ধরা হয়। সো আমরা 12 ভোল্ট ব্যাটারি নিব। 12 ভোল্ট অনেক রেটিং এরিয়া আছে, ধরলাম আমরা এটাই নিই 12 ভোল্ট 208 অ্যাম্পিয়ার আওয়ারের। আমাদের সাজেস্টেড ক্যাপাসিটি দেখাচ্ছে 653 অ্যাম্পিয়ার আওয়ার। আমরা এটা একটু কমাই দিই, অটোনমি একদিনের জন্য রাখি। 326। আমরা অটোনমি যত বাড়াই দিব এটার ক্যাপাসিটি লাগবে তত বেশি, ব্যাটারি চার্জিং তত বেশি লাগবে। আমরা অটোনমি রাখলাম একদিন, তাহলে সাজেস্টেড ক্যাপাসিটি হচ্ছে 326। আমাদের পার ডে লাগবে হচ্ছে 6.66 কিলোওয়াট পাওয়ার। সাজেস্টেড পিক পাওয়ার 2.84 কেডব্লিউপি পিক পাওয়ার। এই সাজেস্টেড ক্যাপাসিটি যেটা 326 অ্যাম্পিয়ার আওয়ার, এটা ডিওডি আপনার 80% ধরে ক্যালকুলেশন করা হয়েছে। ব্যাটারি লাইফ টাইম বাড়াতে ডিওডি আমরা 50% রাখলে ভালো, সেক্ষেত্রে ব্যাটারি অ্যামাউন্ট বাড়বে। সো 326 এটা হচ্ছে আপনার 80% রেসপেক্টে। আমি যদি 50%-এর রেসপেক্টে হিসাব করি সেক্ষেত্রে সেটা হবে কত, 326 ভাগ 0.5, 652 অ্যাম্পিয়ার আওয়ার। সো 652 অ্যাম্পিয়ার আওয়ার মিট করতে যতটুকু ব্যাটারি প্রয়োজন ততটুকু আমরা রাখবো, এখানে ততটুকু রাখবো। আমাদের 326 অ্যাম্পিয়ার আওয়ার, আমরা এমন একটা ব্যাটারি সিলেক্ট করলাম যেটা হচ্ছে 624 অ্যাম্পিয়ার আওয়ার। ব্যাটারি এলিমেন্ট আমাদের সিলেকশন হয়ে গেছে। 624 ভোল্ট ক্যাপাসিটি নিচ্ছি আমরা। এখানে আমাদের এখন সিলেকশনের পরে ব্যাটারি সিরিজে লাগতেছে 2টা এবং প্যারালাল লাগবে 3টা, টোটাল 6টা ব্যাটারি লাগবে বলে বলতেছে পিভিসিস থেকে। নাম্বার অল এলিমেন্ট 36। ব্যাটারি এলিমেন্ট হচ্ছে ব্যাটারির ভিতরে ছোট ইউনিট, মানে যেগুলো 2 ভোল্ট দেয়। প্রত্যেকটি এলিমেন্ট 2 ভোল্ট তৈরি করে। একাধিক এলিমেন্ট একসাথে যুক্ত হয়ে ব্যাটারির নমিনাল ভোল্টেজ দেয়। যদি 12 ভোল্ট ব্যাটারি ব্যবহার করেন 6 এলিমেন্ট প্রতি ব্যাটারি। এখানে যেহেতু 6টা তাই হচ্ছে 36। স্টোরড ব্যাটারি প্যাক ভোল্টেজ 24 ভোল্ট, গ্লোবাল ক্যাপাসিটি 624 অ্যাম্পিয়ার আওয়ার। আমরা আমাদের তো সাজেস্টেড ক্যাপাসিটি ছিল 326 অ্যাম্পিয়ার আওয়ার, আমরা 624 নিছি। এটা হচ্ছে 50% ডিওডি ধরে। 50% ধরলে আমাদের ব্যাটারির লাইফ টাইমটা বাড়বে যেহেতু ক্যাপাসিটি বেশি। এখানে স্টোরড এনার্জি 80% ডিওডি 10.5 কিলোওয়াট।
এটা দেখায় আসলে ব্যাটারি কতবার 80% ডিওডি পর্যন্ত চার্জ করা যাবে লাইফ শেষে, অর্থাৎ 10.5 কিলোওয়াট আওয়ার মানে 10.5 কিলোওয়াট এনার্জি পার আওয়ার, সেটা আমরা সেখান থেকে কনজিউম করতে পারবো পার আওয়ারে 80% ডিওডিতে। টোটাল ওয়েট কেজি, নাম্বার অফ সাইকেল 80%, হ্যাঁ ডিওডি 224। নাম্বার অফ সাইকেল, এটা বোঝা হচ্ছে ব্যাটারি কতবার আপনার 80% ডিওডি পর্যন্ত চার্জ করা যাবে, এটা টোটাল লাইফ সাইকেল। ব্যাটারি ডাটা শিটে লেখা থাকে 80% ডিওডি, 2000 সাইকেল এরকম। সো এখানে ব্যাটারি টেম্পারেচার ইজ ইম্পর্টেন্ট, হ্যাঁ ব্যাটারি টেম্পারেচারটা অন করে দিতে হবে। এখানে আমরা দিলাম 25। সো এখানে কোনো ফল্ট নাই, এরর নাই, তার মানে আমাদের ডিজাইন ঠিক আছে। আমরা এখন সাব অ্যারে ডিজাইনে চলে যাব পিবি অ্যারে ডিজাইনের জন্য। আমাদের এখানে 6.66 কিলোওয়াট পার ডে কনজাম্পশন এবং 2.81 কিলোওয়াট পিকের পিবি পাওয়ার লাগবে। সো ফিক্সড টিল্ট অ্যাঙ্গেল এজি এগুলো তো আমরা বের করে রাখছি। হ্যাঁ পিবি মডিউল অনেক ব্র্যান্ডের থাকে, এখানে অনেক ব্র্যান্ডেরই আছে, আমরা যে কোনো একটা নিলাম, এলজি নিলাম। তারপর হচ্ছে এটার উপরে অনেক মডেল আছে, আমরা যে কোনো একটা নিলাম এখান থেকে। এখান থেকে আপনি এই মডেলের বিস্তারিত দেখতে পারবেন, এটা ডিটেলস ডাটা, ওই পিবি মডিউলের ডিটেলস ডাটা এখানে পাবেন, এডিশনাল ডাটা, মেজার ডাটা, মডেল প্যারামিটার, কমার্শিয়াল গ্রাফস ইত্যাদি। ওকে, দেন এখানে লেখা আছে বিএমপিবি 60 ডিগ্রি সেলসিয়াস 27.2 ভোল্ট, 27.2 ভোল্ট অ্যাট 60 ডিগ্রি সেলসিয়াস। পিবি মডিউল অর্থাৎ সর্বোচ্চ পাওয়ার উৎপাদনের সময় ভোল্টেজ আপনার 27.2 ভোল্ট থাকে। এই ভোল্টেজ টেম্পারেচার ডিপেন্ডেন্ট। সোলার সেল গরম হলে বিএমপি কমে যাবে টেম্পারেচার কোএফিসিয়েন্ট অনুযায়ী। 60 ডিগ্রি সেলসিয়াসের মডিউলের রিয়েল ওয়াট বিএমপি হচ্ছে 27.2 ভোল্ট। তারপরে লেখা আছে হচ্ছে বিওসি -10 ডিগ্রি সেলসিয়াস 44.1 ভোল্ট। এটা হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ, এটা সেই ভোল্টেজ যখন পিবি মডিউল লোড ছাড়া খোলা অবস্থায় থাকে, অর্থাৎ কারেন্ট 0 অ্যাম্পিয়ার, ভোল্টেজ তখন সর্বোচ্চ। পিবি মডিউলের বিওসি টেম্পারেচার ডিপেন্ডেন্ট, সোলার সেল যদি ঠান্ডা হয় তাহলে বিওসি বেড়ে যাবে। বিএমপি ও বিওসি কেন জানা প্রয়োজন? বিএমপি এটি সেই ভোল্টেজ যেখানে মডিউল আপনার সর্বোচ্চ পাওয়ার দেয়, ডব্লিউপি। কারণ হচ্ছে ইনভার্টার এবং চার্জ কন্ট্রোলের এমপিপিটি ইনপুট ভোল্টেজ ঠিক করার জন্য পিবি স্ট্রিং ডিজাইন, কত মডিউল সিরিজে লাগবে, এসব বোঝার জন্য বিএমপি জানাটা জরুরি। ঠিক তেমনি ওপেন সার্কিট হচ্ছে সে ভোল্টেজ যখন মডিউল কোনো লোড ছাড়া খোলা অবস্থায় থাকে, কারেন্ট 0। এটা জানতে হবে কারণ কন্ট্রোলার ও ইনভার্টারের সর্বোচ্চ ইনপুট ভোল্টেজের সীমা যাতে অতিক্রম না হয়। আমরা জানলাম বিএমপিপি ও বিওসি কি এবং কেন এগুলা জানতে হয়। এরপর আমরা যাব কন্ট্রোলারে। কন্ট্রোলার অপারেটিং মোড অনেক রকম আছে, যেমন ডিরেক্ট কাপলিং, এমপিপিটি কনভার্টার, ডিসি কনভার্টার। বা ডিরেক্ট কাপলিং হচ্ছে সরাসরি ব্যাটারির সাথে পিবি মডিউল যুক্ত করা। কোনো এমপিপিটি বা কনভার্টার নেই এখানে। এটার সুবিধা হলো সরল এবং খরচ কম, এবং অসুবিধা হলো পিবি মডিউল সর্বোচ্চ পাওয়ার দিতে পারে না। ক্লাউডি বা লোড পরিবর্তনের সময় এটার ইফিসিয়েন্সি অনেক কম। দেন এমপিপিটি কনভার্টার, ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকিং। পিবি মডিউল সর্বোচ্চ পাওয়ার দিতে যে ভোল্টেজ লাগে সেটার জন্য অটোমেটিক ভোল্টেজ কারেন্ট অ্যাডজাস্টমেন্ট করে এটা। পিবি মডিউলের বিএমপি অনুযায়ী ব্যাটারি বা ইনভার্টারে এনার্জি পাঠায়।
এটা সুবিধা হলো এটার এফিসিয়েন্সি বেশি, পিবি এফিসিয়েন্সি অনেক বেশি, বেশি শক্তি ব্যাটারিতে যায়। এবং অসুবিধা হলো এটা একটু দামি এবং কমপ্লেক্সিটিও একটু বেশি। ডিসি দেন ডিসি কনভার্টার, ইনপুট ডিসি ভোল্টকে ডিফারেন্ট ডিসি ভোল্টেজে পরিবর্তন করে এটা। যেমন ধরেন 36 ভোল্ট পিবিকে 24 ভোল্ট ব্যাটারি, 12 ভোল্ট পিবি টু 48 ভোল্ট সিস্টেম, এরকম আর কি। ডিসি কনভার্টারে সাধারণত এমপিপিটি ফাংশনালিটি সহ আসে এটা। এটার সুবিধা, এটা সিস্টেম ভোল্টেজ মিসম্যাচ হলে অ্যাডজাস্ট করতে পারে, বাট অনেক কস্টলি এটা। আমরা এমপিপিটি কনভার্টার সিলেক্ট করব এখানে। সো পাওয়ার, এখন আমরা চার্জার সিলেক্ট করব এখানে। এখানে অনেক ব্র্যান্ডেরই আছে চার্জার, আমরা বিক্টনটা নিলাম এমপিপিটি কনভার্টার। এখান থেকে আমাদের জন্য, আমাদের যেহেতু 2.81 এর পিবি মডিউল, সো ওটার কাছাকাছি লাগবে। সিস্টেম বোর্ড হচ্ছে 24 ভোল্ট, এগুলো হবে না। 24 ভোল্ট, হ্যাঁ এটাই নিলাম আমরা। এটার ম্যাক্সিমাম অপারেটিং ভোল্টেজ হচ্ছে 29 থেকে 245 ভোল্ট, অর্থাৎ এই রেঞ্জের মধ্যেই এটার ভোল্টেজ অপারেট হবে। কন্ট্রোল পাওয়ার হচ্ছে 2 কিলোওয়াট এবং এই কন্ট্রোলারের ম্যাক্সিমাম ইনপুট ভোল্টেজ হচ্ছে 250 ভোল্ট। অ্যাসিড ব্যাটারি 24 ভোল্ট। বিএমপিপি এটার বিএমপিপি 60 ডিগ্রিতে 109 ভোল্ট হবে, বিএমপিপি 20 ডিগ্রি সেলসিয়াস 130 ভোল্ট হবে, যেটা ব্যাপারে আমি একটু আগে বলছিলাম। বিওসি 176 ভোল্ট। ওকে, মডিউল ইন সিরিজ 4, চারটা সিরিজে 4টা মডিউল লাগবে আমাদের এখানে, এবং বিটুইন 2 and 5 পিবি স্ট্রিং এ 4টি মডিউল সিরিজে লাগবে। সিরিজে লাগানোর মানে ভোল্টেজ যোগ হবে, এখানে কারেন্ট একই থাকবে। এবং বিটুইন 2 and 5 এটা হলো রিকমেন্ডেড রেঞ্জ, হ্যাঁ, অর্থাৎ সেফটি ও এমপিপিটি ভোল্টেজ উইন্ডো অনুযায়ী পিবি স্ট্রিং কমপক্ষে 2 এবং সর্বোচ্চ 5 মডিউলে লাগানো ঠিক হবে। আপনি 2 এর কম দিলে এমপিপিটি ভোল্টেজ কম হবে, ব্যাটারি ঠিক চার্জ হবে না। আপনি 5 এর বেশি দিলে ভোল্টেজ ম্যাক্সিমাম ইনপুট ভোল্টেজ অতিক্রম করতে পারে কনভার্টারের, যেক্ষেত্রে আপনার ইনভার্টারটা ড্যামেজ হতে পারে, এমপিপিটি ড্যামেজ হতে পারে। ওভারলোড লস 0% দেখাচ্ছে। পিনম রেশিও, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। পিনম রেশিও 1.2, এটা বলে দেয় পিবিআর এ কতটা লোড বা ব্যাটারিকে চার্জ দিতে সক্ষম। যদি পিনম রেশিও 1 এর কাছাকাছি হয়, সমান হয়, তাহলে পিবিআর এ ঠিক লোড মেটাতে পারে, বাট নির্ভরযোগ্যভাবে না। যদি পিনম রেশিও 1 এর চেয়ে বেশি হয়, পিবিআর এ বেশি শক্তি দিতে পারে, ক্লাউডি ডে বা লসেস কম্পেনসেট করে। তো সেক্ষেত্রে আমাদের রেশিওটা অনেক ভালো আছে। নাম্বার ওয়ান মডিউল হচ্ছে 8টা মডিউল লাগবে আমাদের এখানে, যেটা হচ্ছে আপনার 13 বর্গমিটারে, 13 বর্গমিটার ধরে 8টা মডিউল লাগবে। এখানে আছে হচ্ছে প্ল্যান ইরেডিয়েন্স 1000 ওয়াট স্কয়ার, মানে এটা সূর্য প্যানেলের উপর 1 বর্গমিটার জায়গায়, হ্যাঁ, 1000 ওয়াট শক্তি পড়ছে প্রতি সেকেন্ডে। এটাই মিন করছে। এটা অটোমেটিক পিভি সিস্টেম ক্যালকুলেট করে নিয়েছে, আমরা যেহেতু লোকেশন ডিফাইন করে দিয়েছি। এটা হচ্ছে একটা মানে স্ট্যান্ডার্ড টেস্ট কন্ডিশন, এটা ব্যবহৃত মান আর কি এটা। সো আমাদের সবকিছুই তো জানা হয়েছে। নাম্বার অফ মডিউল 8টা, মডিউল এরিয়া এত, নমিনাল পিভি পাওয়ার এত, ম্যাক্সিমাম পিভি পাওয়ার এত, হ্যাঁ, নাম্বার অফ কন্ট্রোলার একটা, আমরা একটা কন্ট্রোলারে নিছি 2000 ওয়াটের।
নাম্বার অফ ব্যাটারি 6, দুইটা সিরিজে থাকবে, তিনটা প্যানেলে থাকবে, ব্যাটারি 24 ভোল্ট। ওকে, এখানে কোনো এরর নেই। হ্যাঁ, তার মানে আমার সিস্টেম ঠিক আছে, আমরা সেভ করতে পারি। যদি সিস্টেম ঠিক না থাকতো, মডিউল সিলেকশন, কন্ট্রোলার, ব্যাটারি সিলেকশন এগুলোতে যদি ভুল থাকতো তাহলে এখানে এরর থাকতো। সো আমরা সেভ করতে পারি। এগুলো হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট। হ্যাঁ, শর্ট সার্কিট কারেন্ট বিভিন্ন কন্ডিশনে। সেভ করলাম। ওকে, এখন রেডি ফর সিমুলেশন। হ্যাঁ, আমরা এখন এটাকে সিমুলেশন করতে পারবো। সো আমরা রান সিমুলেশনে যাব। রান সিমুলেশন। হয়ে গেছে। আমরা রিপোর্ট এখান থেকেও দেখতে পারি, বা এটা সেভ করে ব্যাক করতে পারি, অন্য জায়গা থেকেও নিতে পারি। সেভ। হ্যাঁ, এখানে আমরা রিপোর্ট থেকে এখান থেকেই রিপোর্ট নিতে পারবো। জেনারেটিং ডকুমেন্ট একটু ওয়েট করতে হবে, এটা রিপোর্টটা পিডিএফ আকারে আসবে। আমরা রিপোর্টের জন্য ওয়েট করছি। পেজ লস ডায়াগ্রাম। হ্যাঁ, চলে আসছে আমাদের রিপোর্টটা। সিমুলেশন হয়ে গেছে। এখন আমরা রিপোর্টটা এখান থেকে নিব। এর আগে আমরা একটু লসগুলো দেখে আসি। ডিটেল লস, অর্থাৎ সিস্টেমে আপনার কোথায় কোথায় শক্তি নষ্ট হয় তার বিশদ একটা হিসাব এখানে। যেমন আপনার থার্মাল প্যারামিটার, থার্মাল লস। এটা হচ্ছে আপনার সূর্যের আলো প্যানেলে পড়লে প্যানেল গরম হয়, এই তাপের কারণে সোলার সেলের এফিসিয়েন্সি কমে যায়। এরপর আছে হচ্ছে আপনার ওহমিক লস, থার্মাল প্যারামিটার, থার্মাল লস আছে।
আমাদের সিমুলেশন শেষ। আমরা রিপোর্টটা এখান থেকে ডাউনলোড করতে পারবো। রেডি ফর আমাদের সবগুলো ডাটা দেওয়া হয়ে গেছে। আমাদের সিস্টেম রেডি সিমুলেশনের জন্য। এখন আমরা সিমুলেশন চলে যাব। রান সিমুলেশন। সিমুলেশন হচ্ছে। সিমুলেশন শেষে আমরা সিমুলেশন রিপোর্টটা পিডিএফ আকারে পাবো এই রিপোর্ট থেকে। এখান থেকেও পেতে পারি, অথবা এখানে সেভ করে রাখবো, আমরা হোম পেজ থেকেও পেতে পারি। আমি দেখাবো একটু পরে। রিপোর্টটা এখন সিমুলেশন হচ্ছে, একটু পরে আমরা রিপোর্ট দেখতে পাবো। ওকে, আমাদের সিমুলেশন শেষ। এখন আমরা এখান থেকেও রিপোর্ট নিতে পারি বা সেভ করে হোমে গিয়েও নিতে পারি। আমি এটা ক্লোজ করে দিলাম। এই যে আমাদের সিমুলেশন ডান। হ্যাঁ, এখানে আপনার ডেট লেখা থাকে কোন সময়ে আমরা সিমুলেশনটা শেষ করছি। আমরা এখান থেকে রিপোর্ট নিতে পারবো। এর আগে আমরা একটু লসগুলো দেখে আসি। ডিটেল লস, কি কি লস পিভি সিস্ট অ্যানালাইজ করে বের করছে এখান থেকে। আচ্ছা, থার্মাল সিস্টেম লস মানে হচ্ছে সিস্টেমে কোথায় কোথায় শক্তি নষ্ট হচ্ছে তার একটা বিশদ হিসাব হচ্ছে থার্মাল প্যারামিটার। এটা থার্মাল লস মানে সূর্যের আলো প্যানেলে পড়লে প্যানেল গরম হবে। হ্যাঁ, এই তাপের কারণে সোলার সেলের এফিসিয়েন্সি কমে যায়। এটাকেই বলে থার্মাল লস। এটা পিভিসি অটোমেটিক নিয়ে নেয়। ওহমিক লস, প্যানেল থেকে ইনভার্টার বা চার্জ করার পর্যন্ত যে তার দিয়ে কারেন্ট যায় সেখানে তার রেজিস্ট্যান্সের জন্য ভোল্টেজ ড্রপ হয়। এই লসটাই হলো ওহমিক লস। এগুলোর ডিফল্ট মান 1.5 থেকে 2% থাকে। আপনি চাইলে এটা পরিবর্তন করতে পারবেন। ওহমিক লস কমানোর উপায় আছে কিছু। আপনি মোটা কেবল ব্যবহার করতে পারেন, বড় ক্রস সেকশন, কেবল ছোট রাখতে পারেন, লেন্থ ছোট রাখতে পারেন, সঠিক ভোল্টেজ রেঞ্জ ব্যবহার করতে পারেন। যেমন উচ্চ ভোল্টেজ হলে কারেন্ট কমে, সেক্ষেত্রে লসও কমে। দেন হচ্ছে মডিউল কোয়ালিটি। হ্যাঁ, মডিউল কোয়ালিটি এলআইডি মিসম্যাচ। মডিউল কোয়ালিটি লস হচ্ছে সব সোলার প্যানেল একই পাওয়ার দেয় না। ম্যানুফ্যাকচারিং এর সময় কিছুটা পার্থক্য থেকে যায়। যেমন 400 ওয়াট লেখা থাকলেও কেউ হয়তো কোনোটা হয়তো 345 ওয়াট দেয়, কোনোটা 405 ওয়াট দেয়। এই সামান্য পার্থক্যের জন্য গড় পাওয়ার কিছুটা কমে যায়। এটাকে বলে মডিউল কোয়ালিটি লস। ভালো ব্র্যান্ড হলে 1% বা কম, লোকাল ব্র্যান্ড হলে 2-3% হয়। ডিফল্ট থাকে এগুলা 2%। মডিউল মিসম্যাচ লসেস ডিফল্ট। এলআইডি, লাইট ইনডিউস ডিগ্রেডেশন। নতুন সিলিকন সেল আলো পাওয়ার পর কিছুটা স্থায়ী ডিগ্রেডেশন হয়। প্রথম কয়েকদিন বা সপ্তাহে আপনার সেলের ক্ষমতা 1-3% পর্যন্ত কমে যায়। এটি এলআইডি লস মূলত। দেন মিসম্যাচ লস। হ্যাঁ, মিসম্যাচ সব মডিউলের আইভি কার্ভ মানে কারেন্ট আর ভোল্টেজ কার্ভ ঠিক একরকম না। হ্যাঁ, সিরিজ প্যারালাল কানেকশনের সবচেয়ে দুর্বল মডিউল পুরো স্ট্রিং এর কারেন্ট সীমাবদ্ধ করে। এই বৈষম্যের জন্য যে পাওয়ার কমে সেটাই মিসম্যাচ লস। পিভি সিস্টেম ডিফল্টে এখানে আপনার মিসম্যাচে 0.05% দেখাচ্ছে। এটা অটোমেটিক, এটা কাউন্ট করে নেয়। দেন হচ্ছে সয়েলিং লস। ডিফল্ট বিল কত? ডিফল্ট বিল 3%। হ্যাঁ, সয়েলিং লস হচ্ছে আপনার প্যানেলের উপর ধুলো, বালি বা পাখির মল বা ময়লা জমে গেলে সূর্যের আলো পুরোপুরি সেলে পৌঁছায় না, ফলে পাওয়ার কমে যায়। এটাই সয়েলিং লস। দেন আইএম লস। আইএম মিনস হচ্ছে ইনসিডেন্স অ্যাঙ্গেল মডিফায়ার। সূর্যের আলো যখন প্যানেলের উপর সরাসরি না পড়ে, কোণ করে পড়ে, তখন কিছুটা আলো রিফ্লেক্ট হয়ে যায় বা সেলের কাজে ব্যবহার করতে পারে না। এই ক্ষতি হচ্ছে আপনার অপটিক্যাল লস বা আইএম লস।
দেন স্পেকট্রাল কারেকশন। হ্যাঁ, স্পেকট্রাল লস, আলোর রং বা ওয়েভলেংথ অনুযায়ী পিবি মডিউলের এফিসিয়েন্সি সূত্র থেকে আসা আলো সব ওয়েভলেংথ সমানভাবে পিবি সেল অ্যাবজর্ব করতে পারে না। সেল কিছু ওয়েভলেংথ বেশি এফিসিয়েন্ট, কিছু ওয়েভলেংথ কম এফিসিয়েন্ট। দিনের আলোর স্পেকট্রাম অনুযায়ী এফিসিয়েন্সি কমে, এটাকে বলা হয় স্পেকট্রাল লস। সব লসই আসলে পিভি সিস্টেমে বাই ডিফল্ট থাকে। সো আমরা এখন ব্যাক করি, আমরা রিপোর্টে চলে যাই। আবার সিমুলেশন চাচ্ছে, আচ্ছা আমরা আবার সিমুলেশন দিই। ওই যে আমরা ডিফল্ট ভ্যালু সেট করছি, তো ওই জন্য আবার দেখাচ্ছে এটা সয়েলিং লসটা একটা ডিফল্ট ভ্যালু দিয়েছিলাম, ওই জন্য রিপোর্ট আবার সিমুলেশন করতে হচ্ছে। আমরা এর আগে তো সেভ করে ক্লোজ করে হোম পেজ থেকে আপনার রিপোর্ট দেখছি, এবার ডাইরেক্ট এখান থেকে রিপোর্ট দেখবো। সেভ সেভ রিপোর্ট। রিপোর্ট জেনারেট হচ্ছে, এটা পিডিএফ আকারে আসবে, একটু ওয়েট করতে হবে। আমরা রিপোর্টের জন্য ওয়েট করছি, রিপোর্ট জেনারেট হচ্ছে পিডিএফ আকারে। হ্যাঁ, ফাইনালি আমরা রিপোর্ট পেয়ে গেছি, একটু জুম করি। এটা হচ্ছে পুরো আপনার পিবি রিপোর্ট। আমরা প্রথম থেকে রিপোর্টটা একটু বোঝার চেষ্টা করি এখানে কি আছে। টোটাল 7 পেজের, এটা হচ্ছে কভার পেজ। এখানে শুধু প্রজেক্টের নাম, আপনার সফটওয়্যার ভার্সন, তারপর হচ্ছে কোন তারিখে হয় সেগুলো থাকে, সিমুলেশন ভেরিয়েন্ট, নিউ সিমুলেশন ভেরিয়েন্ট। এখানে স্ট্যান্ডার্ড সিস্টেম উইথ ব্যাটারিজ দেখাচ্ছে, সিস্টেম পাওয়ার 2400 ওয়াট পিক এবং লোকেশন দেখাচ্ছে। এত এখানে 2.4 কিলোওয়াট পি, একটা ব্যাটারি সহ একটা অফগ্রিড সিস্টেমের রিপোর্ট। এর পরের পেজ হচ্ছে জিওগ্রাফিক্যাল সাইট লোকেশন, ওয়েদার ডাটা, যেটা আমরা মেট্রোনম থেকে নিয়েছিলাম। ওয়েদার ডাটা, ল্যাটিটিউড, লংটিটিউড, অল্টিটিউড, টাইম জোন, এগুলো তো জানি। প্রজেক্ট সেটিং, অ্যালবেডো। হ্যাঁ, এই জিনিসটা একটু পরিচিত হতে হবে। অ্যালবেডো, অ্যালবেডো হচ্ছে আপনার মাটির প্রতিফলন ক্ষমতা, মানে সূর্যের আলো মাটিতে পড়ার পর কত অংশ আবার উপরের দিকে প্রতিফলিত হয়ে সোলার প্যানেলে পড়ে। এটা 0 থেকে 1-এর মধ্যে একটা সংখ্যা হয়। ওকে, ওয়েদার ডাটা, স্ট্যান্ডার্ড সিস্টেম। এগুলো তো আছে। টিল্ট আমরা যেটা সিলেক্ট করছিলাম। নাম্বার অফ মডিউলস, আমাদের 8টা মডিউল লাগবে। পিনম টোটাল হচ্ছে আপনার 2400 ডাব্লিউপি, অর্থাৎ পিনম পাওয়ার, নমিনাল পাওয়ার। এটা হচ্ছে নমিনাল, টোটাল 2400 ওয়াট। স্টার্টার মানে স্ট্যান্ডার্ড কন্ডিশনে আপনার সোলার অ্যারের মোট ক্ষমতা, আপনি যতগুলো প্যানেল ব্যবহার করছেন তাদের ক্ষমতা যোগ করলে যে মান পাওয়া যাবে সেটাই হচ্ছে আপনার নমিনাল টোটাল পাওয়ার। নাম্বার অফ ইউনিট 6 ইউনিট, ভোল্টেজ 24 ভোল্ট। ক্যাপাসিটি আমরা নিয়েছিলাম ব্যাটারি প্যাকের, এটা হচ্ছে ব্যাটারি প্যাকের স্ট্যাটাস, আমরা লিড অ্যাসিড ব্যাটারি নিয়েছিলাম।
ছয়টা ব্যাটারি, ভোল্টেজ হচ্ছে 24 ভোল্ট, ক্যাপাসিটি হচ্ছে 624 অ্যাম্পিয়ার আওয়ারের। একটু উপরে গেলাম। ইউজফুল এনার্জি ফ্রম সোলার, এটা হচ্ছে 2380 কিলোওয়াট পার ইয়ার। এটার মানে হচ্ছে বছরে যতটা বিদ্যুৎ বাস্তবে লোডে ব্যবহার করা হয়েছে, এতটা বিদ্যুৎ আমরা বাস্তবে রিয়েলি আমরা ইউজ করতে পারবো। এটা হলো ব্যাটারি এবং কন্ট্রোলার হয়ে ঘরের লাইট, ফ্যান, ফ্রিজ ইত্যাদিতে ব্যবহার করার শক্তিটাই তো ইউজফুল এনার্জি। দেন মিসিং এনার্জি 50.3 কিলোওয়াট আওয়ার, এটা হচ্ছে বছরে যতটুকু আমরা চাহিদা পূরণ করতে পারি না, অর্থাৎ ব্যাটারি ফাঁকা, ডিসচার্জ হয়ে গেছে, সূর্যালোক কম বা সিস্টেমের পাওয়ার অপর্যাপ্ত থাকায় সেই সময় লোড অফ হয়ে গেছে। এটার কারণ হতে পারে আপনার ব্যাটারি সম্পূর্ণ ডিসচার্জ হয়ে যাওয়া, বর্ষাকালে কম সূর্যালোক, লোড একটু বেশি সেট করা। মিসিং এনার্জি যত কম হবে সিস্টেম তত আপনার ভালো ব্যালেন্সড বলা যায়। তো আমাদের রিপোর্টে এটা কত হবে, এটা বাগ দিলে একটু বাগ দিয়ে দেখতে হবে। যত কম হবে আপনার ততই ভালো। এক্সেস আনইউজড, হচ্ছে আনইউজড পাওয়ার, হ্যাঁ 676 কিলোওয়াট আওয়ার পার ইয়ার বছরে, অর্থাৎ ব্যাটারি আপনার পুরো ভর্তি, হ্যাঁ, কিন্তু সূর্যালোক তখনও পড়ছে, ফলে ইনভার্টার বা কন্ট্রোলার সে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করতে পারেনি বা নষ্ট হয়ে গেছে। অর্থাৎ যেই শক্তি উৎপন্ন হয়েছিল, হ্যাঁ, কিন্তু লোড বা ব্যাটারিতে ব্যবহার হয়নি। এটা হয় হচ্ছে দিনের বেলা সূর্যালোক বেশি থাকে কিন্তু লোড কম থাকে, ব্যাটারি ছোট হওয়ায় দ্রুত ফুল হয়ে যায়। অতিরিক্ত প্যানেল ইনস্টল করার কারণেও এটা হয়ে থাকে। এটাকে আমরা অ্যাক্সেস বা আনইউজড পাওয়ার বলে থাকি। সো পিভিসি অ্যানালাইসিসের মাধ্যমে এখানে আনইউজড পাওয়ার হয়েছে 676 কিলোওয়াট আওয়ার পার ইয়ার। দেন স্পেসিফিক প্রোডাকশন 992 কিলোওয়াট আওয়ার কিলোওয়াট পি পার ইয়ার। এটা হচ্ছে প্রতি 1 কিলোওয়াট পিক ইনস্টল সোলার সিস্টেমে থেকে বছরে মোট যত ইউনিট বিদ্যুৎ পাওয়া যায়, অর্থাৎ 1 কিলোওয়াট পি প্যানেল থেকে বছরে প্রায় আপনার 992 ইউনিট আপনার বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। বাংলাদেশের আবহাওয়ার জন্য এটা যথেষ্ট ভালো। এটা ওই আপনার প্যানেলের রেসপেক্টে আপনার ইয়ারলি কত কিলোওয়াট জেনারেট হচ্ছে সেটা মিন করছে। স্পেসিফিক প্রোডাকশন অ্যাভেলেবল সোলার এনার্জি, এত কিলোওয়াট আওয়ার পার ইয়ার। এটা বোঝাচ্ছে আপনার প্যানেলের উপরে বছরে যতটা সূর্যের শক্তি পড়েছে, হ্যাঁ, ওটা দেখাচ্ছে আপনার প্যানেলের উপর যতটা সূর্য আপনার পড়েছে সেটাই বোঝাচ্ছে। এটা যত বেশি হবে সিস্টেমের অবস্থান তত ভালোভাবে সূর্য আলোক নিবে। এটা অটোমেটিক আপনার পিভিসি বাইর করছে সাইট লোকেশন অনুযায়ী, অর্থাৎ পৃথিবীর প্রত্যেক নির্দিষ্ট অবস্থানে সূর্যালোক কিন্তু ভিন্ন, সেটা পিভিসি সফটওয়্যার অ্যানালাইসিস করে সেটা বের করছে। ওকে, দেন হচ্ছে পিআর হচ্ছে আপনার পারফরমেন্স রেশিও, হ্যাঁ 60.74%, অর্থাৎ এটা সিস্টেমের আপনার সামগ্রিক কার্যকারিতা, অর্থাৎ সূর্যের আলো থেকে শুরু করে লোডে পৌঁছানো পর্যন্ত মোট লস বাদে এফিসিয়েন্সি কতটুকু আছে। সূর্যের আলো থেকে শুরু করে ইনভার্টার, ব্যাটারি, ওয়্যার, কন্ট্রোলার সব লস বাদ দিলে যে অংশ ইউজফুল সেটা হচ্ছে পারফরমেন্স রেশিও, সেটা হচ্ছে পারফরমেন্স, এবং ওই রেশিওটা হচ্ছে আপনার পারফরমেন্স রেশিও 60.74%। সাধারণভাবে গ্রিড টাইট সিস্টেমে, সোলার সিস্টেমে এটা হয় আপনার 75 থেকে 85%, এবং অফ গ্রিড ব্যাটারি সহ সেখানে 55 থেকে 70%। আমাদের সিস্টেমে যেহেতু প্রায় 61%, এটা একদম স্বাভাবিক এবং ভালো পারফরমেন্স। দেন সোলার ফ্র্যাকশন SF 97.93, অনেক ভালো, অর্থাৎ মোট লোডের কত শতাংশ শক্তি, হ্যাঁ,
যতটুকু লোড আছে, হ্যাঁ, এই লোডের কত শতাংশ সোলার সিস্টেম থেকে এসেছে, অর্থাৎ গড়ের লোডের এখানে আপনার 97.93%ই আপনার সোলার সিস্টেম থেকে আপনি পাবেন। মাত্র সামথিং মিসিং আর কি, এখানে মিসিং এনার্জি থাকবে। এটা দেখায় ব্যাটারি প্যানেল আসলে সাইজিং অনুযায়ী আপনার যথেষ্ট ভালোভাবে হয়েছে কিনা। দ্যাট মিনস সিস্টেমটা অনেক ভালোভাবে কাজ করতেছে, সব সিস্টেম অনেক পারফেক্টলি আছে, 97.93%। ওকে, দেন টেবিল অফ কন্টেন্ট, এগুলো হচ্ছে পরের টেবিলে কি কি আছে। আমরা একটু আগায় আস্তে আস্তে রিপোর্টের প্রতিটা বিষয় বোঝার চেষ্টা করি। তা জানা জিনিস, GPU's user needs average per day 6.7 কিলোওয়াট আওয়ার পার ডে, এটা তো আমরা জানি। আর একটু নিচে যাই, পিবিআর এর ক্যারেক্টারিস্টিক্স, আমরা ম্যানুফ্যাকচারার জেনারিক নিছিলাম, মডেল নিছিলাম এটা, হ্যাঁ। ইউনিট, এটা হচ্ছে ওই আমরা যে পিবি মডিউলটা নিছি ওটার ওটার ভ্যালুগুলা, হ্যাঁ, ওটার ভ্যালুগুলা এগুলাই। 8 ইউনিট, 8টা ইউনিট নিছিলাম, 2400 ডব্লিউপি, 2টা স্ট্রিং, 4 সিরিজ। ওকে, পিএমপিপি, পিএমপিপি মানে এটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম পাওয়ার, যা সূর্যালোক ও তাপমাত্রা অনুযায়ী বাস্তবে পাওয়া যায়। সূর্যালোক ও আপনার তাপমাত্রা অনুযায়ী যেটা হচ্ছে আপনার বাস্তবে রিয়েলি আমরা পাইছি ওটাই। ইউএমপিপি মানে হচ্ছে সেই অবস্থায় স্ট্রিং এর মোট ভোল্টেজ, তো যখন ম্যাক্সিমাম পাওয়ার পাচ্ছি আমরা, ওই মুহূর্তে যে ভোল্টেজটা ছিল সেটা হচ্ছে 114 ভোল্ট, এবং কারেন্ট হচ্ছে 19 অ্যাম্পিয়ার ওই মুহূর্তের। সেটা হচ্ছে একটা নির্দিষ্ট টেম্পারেচারে যে টেম্পারেচার আপনার ম্যাক্সিমাম আউটপুটটা দিছিল ওই প্যানেল, ও এই তিনটা বিল হচ্ছে ওইটার ম্যাক্সিমাম পাওয়ার, ম্যাক্সিমাম ভোল্টেজ, ম্যাক্সিমাম কারেন্ট। ওকে, দেন হচ্ছে টোটাল পিবি পাওয়ার, এটা তো জানা জিনিস, আলোচনা করছি। টোটাল 8 মডিউল এরিয়া 13.1 স্কয়ার, হ্যাঁ, মডিউল এরিয়া, হ্যাঁ। আমাদের টোটাল মডিউলের জন্য এত বর্গমিটার জায়গা লাগবে, 13 বর্গমিটার জায়গা লাগবে। তারপর হচ্ছে সেল এরিয়া, হ্যাঁ, মডিউলের ভিতরে আসলে সেল থাকে। এটি যেমন মডিউল এরিয়া, এটি পুরো সোলার প্যানেলের বাহ্যিক আয়তন, অর্থাৎ লম্বা চওড়া। বেশি মডিউল এরিয়া মানে হচ্ছে বেশি ফিজিক্যাল স্পেস লাগবে সোলার অ্যারেতে। সেল এরিয়া, এটি প্রতিটি ইন্ডিভিজুয়াল সোলার সেলের ফিজিক্যাল সাইজ। পিভি সিস্টের এই মান দিয়ে মডিউল এফিসিয়েন্সি এবং ইরেডিয়েন্স টু কারেন্ট কনভার্সন হিসাব করা হয় আর কি। 11 পয়েন্ট মডিউল এরিয়া থেকে সেল এরিয়া কম হয়। ওকে, ডিসচার্জিং, এরপর হচ্ছে এগুলো হচ্ছে ব্যাটারি, সরি, এটা কন্ট্রোলারের ইনফরমেশনগুলো। আর এটা হচ্ছে ব্যাটারির, হ্যাঁ, ব্যাটারির ইনফরমেশন। এগুলো আর বলতে হবে না। ডিসচার্জিং, হ্যাঁ, ঠিক আছে, আমরা আগাচ্ছি সামনে। ব্যাটারি জেনারিক মডেল সোলার, তো লিড অ্যাসিড ট্রেন প্যারালাল ডিসচার্জিং, হ্যাঁ, এইটা একটু বলি। ডিসচার্জিং মিনিমাম এসওসি, স্টেট অফ চার্জ মিনিমাম 20%, অর্থাৎ ব্যাটারির সর্বনিম্ন চার্জ লেভেল যা পর্যন্ত ব্যাটারি আপনি ডিসচার্জ করতে পারবেন, 20% পর্যন্ত নিয়ে যেতে পারবেন, 80% ডিসচার্জ করতে পারবেন, হ্যাঁ। স্টোরড এনার্জি 12 কিলোওয়াট আওয়ার, ভোল্টেজ, টেম্পারেচার ফিক্স, তো ওকে। এগুলো আমরা আগে ডিসকাস করছি বিধায় আমি এখানে বলছি না আর কি, যেটা করি নাই সেটা আমি বলতেছি। 24 ভোল্ট। অ্যারে লসেস, হ্যাঁ, লস ফ্র্যাকশন, অ্যারে সয়েলিং লস, ডায়োড লস, স্ট্রিং মিসম্যাচ লস, ওই যেগুলো আমরা লস দেখছিলাম
হিসাব করে এটা ডিফল্ট আসে এগুলো, হ্যাঁ, মডিউল মিসম্যাচ লস, ওয়ারিং লস, আইএম লস ফ্যাক্টর, এগুলো হচ্ছে ওই যে আমরা ডিটেল লস যেগুলো দেখছিলাম ওগুলাই। ডিটেল লস নাম্বার 4 এর ডিটেলস ইউজার নিডস, ওই যে আমরা ইউজার নিড গুলো সেট করছিলাম ওটা এখানে গ্রাফ এখানে দেখাচ্ছে। আমরা আমাদের কি কি অ্যাপ্লায়েন্স ছিল, কয়টা করেছিল, কত ওয়াট করেছিল, টোটাল কয় ঘন্টা, হ্যাঁ কয় ঘন্টা চালাইছি, টোটাল এনার্জি কতটুকু 6.6 যেটা আমাদের বেরিয়েছিল, এবং এখানে গ্রাফ আকারে দেখাইছে কোন সময়ে কত লোড বেশি। সেটাই নাম্বার 5 এ যাচ্ছি আমরা এবার। এটাতে আর কিছু আছে, এটাতে আর কিছু নেই। দেন আমরা 5 যাব, রিপোর্ট, হ্যাঁ, মেন রেজাল্টস, লো অর ইউজফুল এনার্জি ফ্রম সোলার, অ্যাভেলেবল এনার্জি, এগুলো তো বলা হয়েছে সব। লস টাইম, বেসিক এনার্জি, পারফেকশন রেশিও, সোলার ফ্র্যাকশন প্লাস, হ্যাঁ এগুলো সব বলা হয়েছে, হ্যাঁ। এগুলো সব বলা হয়েছে। এই যে পারফরমেন্স রেশিও গুলা আমরা জানাইছিলাম, সোলার ফ্র্যাকশন, হ্যাঁ। এখানে একটা আছে ব্যালেন্স অ্যান্ড মেইন রেজাল্টস, হ্যাঁ, এটা প্রত্যেক মাসের ব্যালেন্স এবং মেইন রেজাল্ট এখানে দেখাচ্ছে। যেমন গ্লোবাল হরিজন্টাল ইরেডিয়েন্স, অর্থাৎ সূর্য থেকে পৃথিবীর হরাইজন্টাল প্লেন, অর্থাৎ মাটির সমান্তরালে আসা মোট সোলার রেডিয়েশন তীব্রতা, আলোর তীব্রতা, এটা হচ্ছে গ্লোবাল গ্লোব হর হচ্ছে আপনার মাটিতে পরিমাপ করা অ্যাকচুয়াল ইরেডিয়েশন, এটা প্রতি মাসে কত সেটা নির্দিষ্ট করে দিছে। আর এটা হচ্ছে গ্লোবাল ইরেডিয়েন্স অন দ্য প্লেন অফ দ্য অ্যারে, ইফেক্টিভ গ্লোবাল রেডিয়েশন, এটি অ্যারে প্লেনে আসা ইফেক্টিভ সোলার রেডিয়েশন। পিবি মডিউলের টিল্ট, ওরিয়েন্টেশন, ট্র্যাকিং, শেডিং, অ্যালবিডো সব ফ্যাক্টর কনসিডার করে এটা হিসাব করা হয়। গ্লোবাল ইফেক্টিভ বেশি মিনস টিল্ট অ্যাঙ্গেল ভালো হয়েছে, হ্যাঁ, গ্লোবাল হরের চেয়ে যদি গ্লোবাল ইফেক্টিভ বেশি হয় তার মানে টিল্ট অ্যাঙ্গেলটা ভালো হয়েছে। আমাদের টিল্ট অ্যাঙ্গেল ভালো বিদায় মাটির চেয়েও আপনার সোলার প্যানেলে বেশি এনার্জি ওখানে হিট করছে 142। দেন অ্যাভেলেবল এনার্জি, হ্যাঁ, অ্যাভেলেবল এনার্জি, অর্থাৎ সোলার মডিউল যতটা এনার্জি প্রডিউস করছে, হ্যাঁ, তার মধ্যে সিস্টেম লসেস বাদ দিয়ে কতটা এনার্জি থিওরিটিক্যালি অ্যাভেলেবল, যতটুকু ইফেক্টিভ হয়েছে আর একটা লস বাদ দিয়ে ইফেক্টিভলি কতটুকু আসছে, ইফেক্টিভলি কতটুকু আসছে সেটা হচ্ছে 294 কিলোওয়াট। আপনি ইউজার অ্যাভেলেবল এনার্জি, আর এটা হচ্ছে আনইউজড, এটা হচ্ছে মিসিং এনার্জি, ওই যেটা আমরা আলোচনা করছিলাম, এটা ইউজ হয় নাই, এটা মিসিং এনার্জি। এটা হচ্ছে ইউজার, হ্যাঁ, অর্থাৎ লোডকে সরবরাহ করা এনার্জি, এটা যদি ব্যাটারি বা সিস্টেম লিমিটেশন থাকে কিছু এনার্জি লস হতে পারে। এটা টোটাল আপনার হচ্ছে লোডকে সরবরাহ করা এনার্জি। এটা হচ্ছে ইলোড হচ্ছে 206। ইউজার বা সাইট টোটালি এনার্জি ডিমান্ড, পিভি সিস্টেম কতটুকু ডিমান্ড কভার করতে পারছে এটা তা বোঝানো হচ্ছে, কতটুকু পিভি সিস্টেম থেকে ডিমান্ড ফুলফিল হয়েছে সেটাই। দেন হচ্ছে সোলার ফ্র্যাকশন রেশিও, হ্যাঁ, লোডের কত পার্সেন্ট সোলার এনার্জি দ্বারা সাপ্লাই হচ্ছে। সোলার ফ্র্যাকশন 100% মানে হচ্ছে পুরো লোড পিভি দ্বারা সাপ্লাই হচ্ছে। কম হলে গ্রিড বা জেনারেটর এটা এখানে ব্যবহার করতে হতো, যেহেতু এখানে রেশিও 1 আছে তার মানে 100% সোলার সাইড থেকে আমাদের লোড চালানো সম্ভব।
এটা হচ্ছে এগুলোর লিজেন্ড, এগুলোর যেটা আমি বললাম এগুলোর ইলাস্ট্রেশন গুলা। ওকে, আর কিছু আছে না এখানে। দেন 6 নাম্বার লস ডায়াগ্রাম। লস ডায়াগ্রাম পিভি সিস্টেমের লস ডায়াগ্রাম অংশটা হচ্ছে আপনার পুরা সোলার সিস্টেমের এনার্জি ফ্লো সামারি। হ্যাঁ, মানে সূর্যের আলো থেকে শুরু করে ব্যবহারযোগ্য বিদ্যুৎ পর্যন্ত প্রতিটি ধাপে কতটা শক্তি আপনার লস হচ্ছে সেটা গ্রাফ এখানে দেখায়। এখানে লস ডায়াগ্রামের ওভারভিউটা দেখেন, যে লস ডায়াগ্রাম ওভারভিউ, এটা লস ডায়াগ্রাম। আপনারা দেখেন গ্লোবাল হরিজন্টাল রেডিয়েশন কত, 1582 কিলোওয়াট আওয়ার প্রতি বর্গমিটারে। এটা হলো সাইডে বছরে প্রতি বর্গমিটার জায়গায় পড়া মোট সূর্যালোক। আপনার ওই সাইডে প্রতি বর্গমিটারে জায়গায় কতটুকু সূর্যালোক পড়ছে সেটা বোঝাচ্ছে। গ্লোবাল ইনসিডেন্ট ইন কালেক্টর প্লেট প্লাস 3.2%। হ্যাঁ, অর্থাৎ প্যানেলের টিল্ট অনুযায়ী হালকা কোণে থাকায় সূর্যের রশ্মি সরাসরি বেশি পড়ে, ফলে রেডিয়েশন বেড়ে আপনার 3.2% হয়েছে। কারণ টিল্ট প্যানেল হরিজন্টালের চেয়ে সূর্য অনুসরণে কিছুটা সুবিধা পায়। এটা আসলে পজিটিভলি লস, এটা লস না, এটা আপনার এটা পজিটিভ, এটা যোগ হয় এনার্জি, এটার কারণে সে এটা পজিটিভ লস, এটা হ্যাঁ পজিটিভ লস। তারপর হচ্ছে সয়েলিং লস ফ্যাক্টর -3.0%, আইএম ফ্যাক্টর গ্লোবাল 2.3%। এগুলো তো জানি আমরা লসগুলা। দেন ইফেক্টিভ ইরিডিয়েশন অন কালেক্টরস। হ্যাঁ, ইফেক্টিভ ইরিডিয়েশন অন কালেক্টরস 1542 কিলোওয়াট প্রতি বর্গমিটারে। অর্থাৎ এখন পর্যন্ত যত আলো প্যানেলে ইফেক্টিভলি পড়ছে সেটাই আপনার ইফেক্টিভ ইরিডিয়েশন। ইফেক্টিভ ইরিডিয়েশন কালেক্টর, অর্থাৎ যত আলো প্যানেলে কার্যকরভাবে পড়ছে, ইফেক্টিভলি পড়ছে, সেটাই ইফেক্টিভ ইরিডিয়েশন। পিভি কনভার্সন, হ্যাঁ পিভি কনভার্সন efficiency at STC standard test condition 18.30%। এই পর্যায়ে আপনার প্যানেল সে আলোকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করছে। এখানে মোট অ্যারে নমিনাল এনার্জি হচ্ছে আপনার কত, 3702 কিলোওয়াট আওয়ার। হ্যাঁ, 18.3% পিবি, 18.3% পিবি এফিসিয়েন্সি। এখানে পিবি এফিসিয়েন্সি হচ্ছে 18.3%। এই 3%-এ আপনার 18.3% এফিসিয়েন্সিতে এটা টোটাল ইফেক্টিভ এনার্জি জেনারেট করছে 3702 কিলোওয়াট আওয়ার। 18.3% ইফেক্টিভ এফিসিয়েন্সি, এটা ভালো। কারণ হচ্ছে সাধারণভাবে সোলার প্যানেল এফিসিয়েন্সি 3টা গ্রুপে ভাগ করা হয়। আপনার পলিক্রিস্টালাইন যদি আমরা ইউজ করি প্যানেল, এটা পুরনো প্রযুক্তি, এটার এফিসিয়েন্সি 15 থেকে 17%। মনোক্রিস্টালাইন বর্তমানে সবচেয়ে কমন 17 থেকে 20%। এটা হাই এফিসিয়েন্সি, একটু দামি। হাই এফিসিয়েন্সি মনে হচ্ছে একটু দামি, 20 থেকে 23%। আমরা যেহেতু মনোক্রিস্টালাইন ইউজ করছি এখানে সবচেয়ে কমন যেটা, সেজন্য এখানে আপনার 18.3% দেখাচ্ছে। এটা অনেক ইফেক্টিভ এবং খুব ভালো এফিসিয়েন্সি। ওকে, দেন পিভি লস ডিউ টু ইরিডিয়েন্স লেভেল, এটা জানি। পিভি লস ডিউ টু টেম্পারেচার কোএফিসিয়েন্ট, টেম্পারেচার বাড়া কমার সাথে লসের সম্পর্ক আছে। মডিউল কোয়ালিটি লস, মিসম্যাচ লস, মডিউল ওহমিক লস, রে ভার্চুয়াল এনার্জি এট এমবিপি, আনইউজড এনার্জি। ওকে, এগুলো তো আমরা আলোচনা করছি। মডিউল লস, মডিউল কোয়ালিটি লস, মিসম্যাচ লস, কনভার্টার আউটপুট।
ওহমিক অ্যারে আনইউজড এনার্জি হচ্ছে এত, ওহমিক অয়েলিং লস, ওহমিক অয়েলিং লস অর্থাৎ এখানে আপনার সব লস বাদ দিয়ে ফাইনালি আমরা আউটপুট পাইছি কত 2430 কিলোওয়াট, 2430 কিলোওয়াট পাইছি, এটা টোটাল লস বাদ দিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে লস ডায়াগ্রাম। ওকে, দেন হচ্ছে আমাদের ডেইলি ইনপুট আউটপুট, ডেইলি ইনপুট আউটপুট টোটাল 7 পেজের, এটা হচ্ছে 7ম পেজ। এই গ্রাফে প্রতিদিনের জন্য একটা করে প্রতিদিনের জন্য এখানে প্রতিদিনের জন্য একটা একটা করে পয়েন্ট আছে। হ্যাঁ, ফাঁকা ফাঁকা পয়েন্ট প্রত্যেক 365 দিনের জন্য, তাই অনেকগুলো পয়েন্ট এখানে দেখা যাচ্ছে। এক্স অ্যাক্সিসে হচ্ছে গ্লোবাল ইনসিডেন্ট ইন কালেক্টর প্লেন পার ডে, অর্থাৎ প্রতিদিনের সূর্যালোকের পরিমাণ। প্যানেলের উপরে দিনে মোট কত সূর্য পড়ছে সেটাই, অর্থাৎ বেশি রোদ মানে মান বেশি, কম রোদ মানে মেঘলা দিনে কম রোদ, এটার মানও কম। সো এটার রেঞ্জ এখানে 1 থেকে আপনার 8 কিলোওয়াট পর্যন্ত, এক থেকে ওই নির্দিষ্ট দিনে কতটুকু সূর্যালোক পড়ছে, 1 থেকে 8 কিলোওয়াট সর্বোচ্চ। এটা মান দ্বারা ওভাবে নির্দিষ্ট করে বোঝায়, এই দিনে এত ছিল, এই দিনে এত ছিল, এভাবে মান বোঝাচ্ছে। এবং প্যারালালি ওটার সাথে এনার্জি অ্যাট কনভার্টার আউটপুট, ওটার রেসপেক্টে আমরা পার ডেতে কত কিলোওয়াট পাইছি সেটা। ওয়াই এক্সিসে এনার্জি অ্যাট কনভার্টার আউটপুট, দিনে আপনার সোলার সিস্টেম রিয়েলি কত বিদ্যুৎ উৎপাদন করেছে। এটা হলো পিবি অ্যারে এমপিপিটি ইউজেবল ডিসি এনার্জি। এটার রেঞ্জ এখানে দেওয়া আছে 0 থেকে আপনার 16 পর্যন্ত দেওয়া আছে পার ডে। এই গ্রাফটা আসলে কি দেখায়, মানে রোদ যত বেশি বিদ্যুৎ উৎপাদন তত বেশি। এটা কতটা মিলছে পুরো গ্রাফ একটা তির্যক। এটা খুব পারফেক্টলি ম্যাচিং হয়েছে এখানে গ্লোবাল। ওকে, আমরা বুঝতে পারলাম। দ্যাট মিনস এটা হচ্ছে ইয়ারলি আপনার ডেইলি ইনপুট আউটপুট ডায়াগ্রাম। পার ডে কত কিলোওয়াট সূর্যালোকের রেসপেক্টে আপনার কত কিলোওয়াট রিয়েলি প্রডিউস হয়েছে সেটা। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। আজকের মতো আমরা অফগ্রিড সিস্টেম শেষ করলাম। এরপরে হচ্ছে আমরা শেডিং অ্যানালাইজ করব, 3D মডেল শেডিং। এটা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আসবে। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ অনেক ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা অনেক লং হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।